প্রকৃতি মানুষকে আলাদা আলাদা চেহারা, মুখ আর শরীর দিয়েছে, আর তার উপর সমাজ এই জিনিসগুলোকে নিয়ে সুন্দরতার মাপকাঠিও ঠিক করে রেখেছে। রং ফর্সা, কতটা লম্বা, চুল ভালো হলে তাহলে মানুষ সুন্দর হয়। অভিষেকও এরকম অবাস্তব গুজবে বিশ্বাস করত, যার কারণে ও নিজের স্ত্রী গীতার জায়গায় অফিসে কাজ করে রমাকে ভালোবেসে ফেলেছিল। রমা খোলা চিন্তাধারার সাথে সাথে সুন্দরী আর ফর্সাও ছিল। চা গীতা, দেখতে পাচ্ছ তো আমরা দুজন ফিল্ম দেখছি। চা রাখো আর যাও এখান থেকে। গীতা কিচেনের কাছে গিয়ে ঘুরে তাকায়। তখন রমা অভিষেকের আঙুলে নিজের আঙুল ফাঁসিয়ে নিজের মাথা ওর কাঁধের ওপরে রেখেছিল। গীতা এটা দেখে মন খারাপ করে কিচেনে চলে যায় আর কিচেনে গিয়ে কাঁদতে শুরু করে। আমার সামনে আমারই স্বামী কোনো অন্য মেয়ের সাথে, যদি আমিও ফর্সা হতাম আর আমার মডার্ন চিন্তাধারা হতো। তারপর হঠাৎ গীতা কিছু ভাবতে ভাবতে নিজের চোখের জল মুছে নেয়, আর অভিষেক নিজের রুমে বিছানায় বসে বই পড়ছিল। তখনই গীতা রুমে আসে আর ওর হাতে জলের একটা জগ ছিল, যেটাকে ও সাইড টেবিলে রেখে দেয় আর দ্বিধার সাথে অভিষেককে বলে, শোনো, তুমি রমার সঙ্গে মেশা ছেড়ে দাও। যে মেয়ে বিবাহিত পুরুষের সাথে তার স্ত্রীর সামনে হাতের উপর হাত রেখে বসে, সে মেয়ে ভালো হয় না। অভিষেক এইসব শুনেই খুব বেশি রেগে যায়। এইসব কি বাজে কথা বলছো তুমি? না, তুমি রেগে যেও না। আমি আসলে এটা বলতে চাইছিলাম যে যদি তুমি রমার মতো মেয়েদেরকে পছন্দ করো, তাহলে আমি সেরকম মেয়ে হয়ে দেখাবো তোমায়, ওরকমই জামা কাপড় পরবো। আরে আগে চেহারা তো শুধরে নাও নিজের, তখন করো রমার সঙ্গে তুলনা। এক তো কালো, তার উপরে চশমা। বাবা যদি আমাকে জোর না করতো না, তাহলে আমি তোমাকে কখনো বিয়ে করতাম না। অভিষেক রেগে গিয়ে এটা বলে লাইট বন্ধ করে দেয় আর মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। বাইরে থেকে আসা চাঁদের আলোয় গীতার এক্সপ্রেশন দেখা যায়। ও একেবারে ভেঙে পড়ে আর ওখানেই বিছানায় বসে পড়ে। ক্লান্ত হয়ে ওর চোখ আবার ভিজে যায়। গীতা অভিষেকের অপমানজনক কথাগুলো সহ্য করে ক্রমাগত ওর সংসারটাকে সাজানোর চেষ্টা করে। সে বারবার ওর রঙের জন্য ওকে ইগনোর করে যাচ্ছিল। গীতা কিচেন থেকে বাইরে আসে, কিন্তু তখনই ও অভিষেককে বাইরে যেতে দেখতে পায়। ও জোরে দরজা বন্ধ করে দেয় আর গীতা ভয় পেয়ে যায়। গীতা ডাইনিং টেবিলে বসে কাঁদতে থাকে। তখনই ওর মোবাইলে একটা মেসেজ চলে আসে। গীতা নিজের মোবাইলটা তোলে, নিজের চোখের জল মোছে আর মেসেজে ক্লিক করে। যদি আপনি সমস্যায় থাকেন, দুঃখী থাকেন, তাহলে নিচে দেওয়া ওয়েবসাইটে ক্লিক করুন। আপনার সমস্ত সমস্যার সমাধান আছে। বলতে পারা আয়না, মূল্য 21,000। এই সাইট তো খুবই অদ্ভুত। কি করি, কিনে নি এই আয়নাটা? যদি এইসব মিথ্যে হয়, তখন যে সত্যিটা সামনে তার থেকে খারাপ নয় এটা। আপনার ট্রানজ্যাকশন পুরো হয়ে গেছে। আপনার দুঃখ থেকে দূরে হয়ে যাওয়ার প্রথম সিঁড়ি আপনি চড়ে ফেলেছেন। অভিনন্দন। গীতা যে দুঃখ ভোগ করছিল সেটা দূর করতে আসছিল বলতে পারা আয়না, এমন একটা আয়না যে শুধু রক্ত চায়। মনে হয় কেউ আমার সাথে মজা করেছে। বলতে পারা আয়না, এটা কিনেছিলাম। এটা তো পুরোই কালো, এতে তো কিছুই দেখতে পাচ্ছি না। আমাকে কালো দেখে ভয় পেও না, আর বলতে পারি দেখে ঘাবড়ে যেও না। আমি তোমার সব সমস্যা দূর করে দেব। তুমি শুধু আমাকে নিজের রক্ত খাইয়ে দাও। আয়নার দাবি শুনে গীতা চিন্তায় পড়ে গেল, কিন্তু বাধ্য গীতা তো নিজের সমস্যার সমাধান খুঁজছিল। কি করে থামতো? বল, তোর কি দরকার? যদি সত্যি তুমি কিছু করতে পারো, তাহলে আমাকে সুন্দরী বানিয়ে দাও। যেমনটা তোমার আদেশ, কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে ফর্সা করব।
ফর্সা হওয়ার জন্য গীতা রোজ আয়নাকে নিজের রক্ত চড়িয়ে ফর্সা হয়ে যাচ্ছিল। একদিন যখন রমা ওর বাড়িতে এলো, তখন ও গীতাকে চশমা ছাড়া আর ওর পরিষ্কার চেহারা দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার গীতা, তুমি চশমা ছাড়াই সব দেখতে পাচ্ছ? হুম, আর তোমার গায়ের রঙও পরিষ্কার হয়ে যাচ্ছে। বাহ, তুমি কি কোনো তন্ত্রবিদ্যা করছো নাকি? হ্যাঁ, কিছু না, বাস এমনি হলদি চন্দনের লেপ লাগাচ্ছি। হ্যাঁ, এটা তারই প্রভাব। তোমার দরকার হলে আমি তোমাকেও ফর্মুলা বলে দিচ্ছি। রং পরিষ্কার করারটা না কালো লোকেদের কাজ, ফর্সাদের নয়। এর সাথে কথা বলো না রমা, না হলে দিন খারাপ হয়ে যাবে। আর তুমি এখানে দাঁড়িয়ে আমাদের কথাই শুনতে থাকবে, নাকি চা বানিয়ে দেবে আমাদেরকে? চা তৈরি হয়ে গেছে, আনছি। তোমার খুব চিন্তা আমার মুড নিয়ে। হুম, ভালোবেসেছি, ইয়ার কি নয়। আমরা কতদিন এভাবে লুকিয়ে ভালোবাসবো অভিষেক? কিছু করো না প্লিজ, দূর করো এই বাজে মেয়েটাকে লাইফ থেকে। আমি তো বলছি বিষ দিয়ে মেরে দিচ্ছ না কেন? চিন্তা করো না রমা, সেই দিনটাও তাড়াতাড়ি চলে আসবে। কুকর্মেরও একটা সীমা হয় রমা। যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে তোমাদের দুজনকে সহ্য করছি, কিন্তু আর না। অন্যদের মনের সাথে খেলা করার জন্য তোমাদের মতো হরামিদেরকে ভয়ঙ্কর শাস্তি পাওয়া উচিত। আর সেই শাস্তি আমি তোমাদের দুজনকে দেব। তোমার সাহস কি করে হলো এইসব বলার? বলতে পারায় না। আমার সমস্যা আর দুঃখের কারণ এরাই দুজন। শেষ করে দাও এদেরকে। যেমনটা তোমার আদেশ। এইসব এইসব কি হচ্ছে অভিষেক? এসব কিছু তো গন্ডগোল আছে, পালাও এখান থেকে। না না না, ছেড়ে দাও আমাকে, ছাড়ো। আহ, 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 আহ। আজ আমি মুক্ত হয়ে গেলাম আমি। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম বাচ্চারা, যে কখনো কাউকে এতটাও বিরক্ত করা উচিত নয় যে সে সীমা পার করে তোমাদের প্রাণেই না মেরে ফেলে। কথায় আছে যে বড় বড় শহরের বড় বড় অন্যায়ের কোনো শাস্তিই হয় না। যদি সেই অন্যায় কোনো গরিবের সাথে হয় তবে তার কোনো খবরই নেওয়া হয় না, কারণ বড় শহরে ছোট আর গরিব লোকের দাম রাস্তার ধুলোর থেকে একটুও বেশি নয়। এরকমই একটা অন্যায়ের কথা আমি আজ আপনাদের বলতে চাই। অনেক রাতে একজন উকিল তার সমস্ত কাজকর্ম শেষ করে নিজের বাড়ির দিকে যাত্রা করছিলেন। সে সময় তার পাশ দিয়ে অনেক দ্রুত বেগে গাড়ি চলে যাচ্ছিল। সেজন্য সে ফুটপাত দিয়ে হাঁটতে শুরু করে। চলতে চলতে হঠাৎ তার নজর ফুটপাতে পড়ে থাকা শুকনো লালচে রক্তের উপর গিয়ে পড়ল, আর সে ভয় পেয়ে গেল। আরে বাপরে, এ তো রক্ত মনে হচ্ছে। না না না, এত রক্ত হতে পারে না। মনে হচ্ছে কেউ পান খেয়ে ফেলেছে। কারা সব বাস করে এই শহরে? দেওয়ালে ফেলা হয়ে গেছে, এবার ফুটপাতে ফেলা শুরু করেছে। ফুটপাথের ওই অবস্থা দেখে উকিলের প্রচন্ড খারাপ লাগলো, আর সে আবার তার বাড়ির দিকে হাঁটতে লাগলো। কিন্তু কিছু দূর এগিয়ে গিয়ে সে আবার দাঁড়িয়ে পড়ল। ওর শরীর একটা লাঠির মতো আটকে গেল। ধীরে ধীরে ওর চোখ রাগে লাল হয়ে উঠল। কেউ পানের পিক ফেলেনি, এটা রক্তই। এর বিচার হবে, আমি এর বিচার করব। পরদিন সকালবেলা মদন আর পবন হাঁটতে হাঁটতে নিজেদের কলেজে যাচ্ছিল। যেতে 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 ওরাও সেই ফুটপাথে এসে দাঁড়িয়ে পড়ল যেখানে লাল রক্ত ছিল। কিন্তু এখন ওই রক্তের দাগ আরো অনেকটা মুছে গেছে। মানুষের পায়ের তলায় চাপা পড়ে সেটা প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। আমি তোকে বলেছিলাম যে এই রাস্তা দিয়ে আসবো না। বাজে কথা বলিস না, রাতের কথা ভোলা এতটাও সোজা নয়। যা আমরা দেখেছি আর করেছি তারপর থেকে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। বুঝতেই পারছি না যে কি করব। এবার আমাদের আর কিছু করার প্রয়োজন নেই। আমাদের যা কিছু করার ছিল সেটা আমরা রাতেই করে দিয়েছি, আর তার পরিণাম তো তুই দেখতেই পাচ্ছিস।
আমরা এখনো সুরক্ষিত আছি। যদি কেউ সত্যিটা জানতে পেরে যায় তাহলে তখন আমাদের কি হবে? কেউ তো তখনই জানতে পারবে যখন আমাদের মধ্যে কেউ একজন তাকে ওই কথা বলবে। আমি তো কাউকে এই কথা বলবো না, কিন্তু আমার তোর উপরে সন্দেহ হচ্ছে। আসলে তোর পেটে কোনো কথাই থাকে না। আমিও কাউকে কিচ্ছু বলবো না, আমার তো সাহসই হবে না। ভালো কথা, কিন্তু দেখ আমরা যেটা করেছি তাতে কিন্তু কারোর কোনো কিচ্ছু যায় আসে না। শহরে এটা সাধারণ ব্যাপার, তাই এখন তুই ওই কথা এখানেই ভুলে যা। হ্যাঁ, হয়তো এটাই আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, এখন চল, অনেকটা দেরি হয়ে গেল। দুজনে আবার কলেজের দিকে হাঁটতে শুরু করে। ওরা দুজন হেঁটে যাচ্ছিল, এ সময় ওদের সামনে একটি পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। ওরা দুজন প্রচন্ড ভয় পেয়ে যায়। পবনের তো ভয়ে পা কাঁপতে থাকে। সেই গাড়ি থেকে দুজন পুলিশের লোক নেমে ওদের সামনে এসে দাঁড়ায়। তোমরা দুজন কি পবন আর মদন? পবনের তো ভয়ে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না, সেজন্য মদন ওদের সাথে কথা বলে। আগে হ্যাঁ স্যার, আমি হলাম মদন আর ও হলো পবন। কি ব্যাপার স্যার, কি হয়েছে? তোমাদের দুজনকে আমাদের সাথে থানায় যেতে হবে। কিন্তু ব্যাপারটা কি স্যার, আমরা কি করেছি? এই সব কিছু থানায় গিয়েই তোমরা জানতে পারবে। চলো আমাদের সাথে। পুলিশের লোকেরা মদন আর পবনকে জোর করে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। যখন ওরা থানায় পৌঁছয় তখন ওখানে ওই উকিল বসেছিল। পুলিশের লোকেরা ওদের দুজনকে সেই উকিলের সামনে বসায়। কি ব্যাপার স্যার, আপনি আমাদের এখানে কেন নিয়ে এলেন? আমি বলছি, পুলিশ 5টা লাশ পেয়েছে। 5টা? হ্যাঁ, কি হলো, তোমরা এই লাশেদের ব্যাপারে কিছু জানো নাকি? না স্যার, আমি তো কিছুই জানি না। তোমরা যদি কিছু না জানো তাহলে আমাকে এটা বলো যে কালকে রাতে তোমরা দুজন কোথায় ছিলে? মদন আর পবন এমন ভাবে চুপচাপ রইল যেন উকিলের কথা তাদের কান অব্দিও পৌঁছচ্ছিল না। দেখো, চুপ করে থাকলে তোমাদেরই অসুবিধে হবে। পুলিশ তোমাদের দুজনকে সন্দেহ করছে, কারণ যেখান থেকে লাশ পাওয়া গেছে সেখানে একজন লোক কালকে রাতে তোমাদেরকে যেতে দেখেছিল। কে? সেটা আমি বলবো না। দেখো, আমি এখানে তোমাদেরকে বাঁচাতে এসেছি, তাই সবকিছু আমাকে খুলে বলো। আমি আপনাকে সব সত্যি কথাটা বলছি স্যার। না, আমি বলছি, তুমি চিন্তা করো না আর কোনো টেনশন করো না। মদন গতকাল রাতের পুরো গল্পটা পুলিশ আর উকিলকে বলল। কাল সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি আসার পরে আমরা বাইরে খেতে যাব ঠিক করি, কারণ কাল এই পবনের বার্থডে ছিল। তাই আমরা ভাবলাম বাইরে সেলিব্রেট করব, আর সেই জন্যই আমরা গিয়েছিলাম। আর খাবার খেয়ে আবার বাড়ি ফিরে আসি। তারপর গোটা রাত আমরা বাড়িতেই ছিলাম স্যার। ঠিক কথা বলছিস? হ্যাঁ স্যার। নিজেদের গাড়ি নিয়ে গেছিলে? না স্যার, ট্যাক্সি করে গিয়েছিলাম। আর আসার সময় ট্যাক্সিটা পুলের কাছে খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা নিচে নেমেছিলাম। তখনই হয়তো কেউ আমাদের ওখানে দেখতে পেয়েছিল, আর ট্যাক্সি ঠিক হতেই 10-15 মিনিটের মধ্যেই আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম। কিছুক্ষণের জন্য কেউ কোনো কথা বলল না, আর এই নিস্তব্ধতা মদন আর পবনকে অস্বস্তিতে ফেলছে। ঠিক আছে, কালকে কোর্টে শুনানি আছে, এদেরকে সময় নিয়ে চলে আসবেন। ইয়েস স্যার। উকিল থানা থেকে বাইরে বেরিয়ে এলো, আর হঠাৎ ওর পা আটকে গেল। বিচার, সঠিক বিচার। পরের দিন কোর্টে শুনানি শুরু হলো। উকিল, পুলিশের লোক, মদন আর পবন সেখানে উপস্থিত ছিল। মাই লর্ড, এরা দুজন কলেজ স্টুডেন্ট, আর পুলিশ এদের দুজনকে সন্দেহ করছে যে এরা দুজন 5টা খুন করেছে। আমি ওদের উকিল, কিন্তু তবু আমি পুলিশ আর এই আদালতকে বলতে চাইছি যে আমি এই দুজনকে সন্দেহ করছি না, বরং আমি সম্পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি যে ওই 5টা খুন এরাই করেছে। উকিলের এই কথা শুনে ওরা দুজনই ভয় পেয়ে গেল। ওরা কিচ্ছু বুঝতে পারলো না যে কি হচ্ছে। উকিল ওদের দুজনের কাছে এসে দাঁড়ালো। আমি জানি সেদিন রাতে তোমরা দুজন তোমাদের গাড়ি নিয়ে বেরিয়েছিলে, আর ওই সমস্ত খুন তোমরাই করেছো। এবার তোমরা যদি সত্যি না বলো তাহলে আমি বলবো। আমি বলছি। পবন, না। চুপ কর, আমি এখন বলে ভয়ে বাঁচতে পারছি না। মদনকে চুপ করতে বলে পবন সমস্ত সত্যি কথা বলা শুরু করলো। সেদিন আমার জন্মদিন ছিল, সেজন্য আমরা বাইরে পার্টি করতে গেছিলাম। আর আমরা কারো ট্যাক্সি ধরে নয়, নিজের গাড়িতে গেছিলাম। গাড়ি মদন চালাচ্ছিল। বাড়ি ফেরার সময় আমরা অনেকটা মদ খেয়ে নিয়েছিলাম। আরে ভাই পবন, এই রাস্তার গর্তগুলো খুব সমস্যা করছে তো। আমার ওই গর্তগুলোর জন্য বমি পাচ্ছে ভাই। একটু আস্তে চালা। না, আমার কাছে এর থেকেও ভালো আইডিয়া আছে। সেটা কি? দেখাচ্ছি। মদন গাড়িটা ফুটপাথের উপর তুলে নিয়ে
দ্রুত চালাতে শুরু করলো। এবার আর কোনো গর্তই আমাদের স্পিড কমিয়ে দিতে পারবে না। গাড়িটা খুব জোরে চলছিল। সে সময় 4-5টা স্পিড ব্রেকার আমাদের গাড়ির তলায় আসে, আর হঠাৎ করে আমাদের গাড়িটা থেমে যায়। আমরা নিচে গিয়ে যা দেখলাম, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আমাদের গাড়ির তলায় স্পিড ব্রেকার নয়, ফুটপাতে শুয়ে থাকা 5টা গরিব লোক এসে গেছিল। ওদের সারা শরীর রক্তে মাখামাখি হয়ে গেছিল। এবার আমরা কি করবো মদন? আমরা খুন করে ফেলেছি। আমার খুব ভয় লাগছে রে ভাই, কি করবো? চুপ কর, চিৎকার করিস না। নেশা কেটে গেছে, আশেপাশে কেউ নেই, তাই একটা কাজ করি, এই সমস্ত লাশগুলোকে তুলে নিয়ে পাশের নালায় ফেলে দিয়ে আসি। তাছাড়া এই ভিখারিদের কেউই থাকে না, কেউ কিচ্ছু জানতে পারবে না। তারপর আমরা ওই ডেড বডিগুলো নিচে খালে ফেলে দিয়েছিলাম আর গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে এসেছিলাম। পবনের কথা শোনার পর আদালত তাদের ফাঁসির সাজা শোনালো। পুলিশ যখন তাদের থানায় নিয়ে গেল, তখন উকিলও সেখানে উপস্থিত ছিল। আমি একা ওদের সাথে কথা বলতে চাই। পুলিশ ওদের 3 জনকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিল। আরে কে আপনি? কেন করলেন আপনি আমাদের সঙ্গে এসব? কারণ তোমরা আমার কাছেও দোষী। উকিলের বদলে যাওয়া গলা শুনে দুজনেই চমকে উঠল। আমি একজন এলএলবি গ্র্যাজুয়েট ছিলাম, কিন্তু আমার কোনো চাকরি ছিল না, আমার রাতে শোয়ারও জায়গা ছিল না। তাই ওই ফুটপাতে ক্ষুধার্ত পেটে আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু তোমরা ওখানে আমায় ঘুমোতে দাওনি। আমি নিজেকে আর ওই গরিবদেরকে সঠিক বিচার দিয়েছি। এবার আমার কাজ শেষ হয়েছে। উকিলের শরীরটা আবার লাঠির মতো স্থির হয়ে গেল, আর সে অদৃশ্য হয়ে গেল। মদন আর পবন সেটা দেখে থরথর করে কাঁপতে লাগলো। বহুকাল থেকে আমরা একটা কথা শুনে আসছি যে মানুষ যা পোঁতে সেটারই ফসল কাটে। এর মানে হলো এটা যে কর্ম ঘুরে ফিরে আবার ফিরে আসে, আর প্রত্যেক কর্মের মূলধন আর সুদ সব পাই পাই জমা করে। বহু বছর আগে থেকে থাকা দিল্লির অমিতকে বেঙ্গালোরের এক আইটি কোম্পানিতে ম্যানেজারের পোস্টে চাকরি দিয়েছে, আর সেই কারণেই অমিত নিজের পরিবারের সাথে দিল্লি থেকে ব্যাঙ্গালোরে শিফট হচ্ছে। কিন্তু ও জানে না যে ওর পরিবারের কর্ম ওদের থেকে কি কি নিতে আসছে, যেখানে হবে মৃত্যুর খুনি খেলা। শিল্পা, মনে করে অ্যালার্ম লাগিয়ে নিও, এরকম না হয়ে যায় যে আমরা ঘুমিয়ে থাকবো আর স্টেশন চলে যাবে। ডোন্ট ওয়ারি বাবা, তোমার মেয়ে তোমার এই কাজটা আধ ঘন্টা আগেই করে দিয়েছে। গুনে গুনে 4টে অ্যালার্ম লাগিয়েছি। থ্যাংক ইউ আকৃতি, শুধু তুই আমার সব কাজ ঠিকভাবে করে দিস। তোর মায়ের ভরসায় যদি কোনো কাজ ছেড়ে দিই তাহলে বুঝে নিবি উল্টে কাজ বেড়ে গেছে। একটু বেশি হয়ে গেল নাকি অমিত? গুড নাইট। তোমার কাছে জল আছে? কে তুমি ভাই? রক্ত 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 অমিত, রক্ত। কি হলো? রক্ত বাবা, রক্ত তুমি ঠিক আছো? রক্ত 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 রক্ত। বাবা, বাবা চোখ খোলো বাবা, কি হয়েছে? অমিত, কোথায় রক্ত? রক্ত রক্ত। অমিত চোখ খোলো, অমিত। শিল্পা, আকৃতি, এখানে এখানে একটা মেয়ে ছিল। ও ও ও আমার গায়ে রক্তের বমি করেছিল। রক্তবমি? কিন্তু এখানে তো কেউই নেই। মনে হচ্ছে দাদা কোনো খারাপ স্বপ্ন দেখে ফেলেছে। এনাকে জল খাওয়ান। হ্যাঁ হ্যাঁ, নাও জল খাও। খুব খুব মারাত্মক স্বপ্ন ছিল। স্বপ্নের আর কি দাদা, কখনো হাসায় তো কখনো ভয় দেখায়। তুমি কে? আমার নাম কাল,
পরের স্টেশনে নেমে পড়ব, পার্সির কেরে জাংশন। কিছু লোকের সাথে দেখা করার আছে ওখানে। আর আপনি কোথায় নামবেন? আমরা কুমাতুরু স্টেশনে নামবো। আমার স্টেশন থেকে পরের স্টেশনটাই, কিন্তু সামলে ওখানে এক ডাইনি ভূতের বাস রয়েছে। কেউ যদি কিছু ভুল কাজ করে থাকে তাহলে সে তাদেরকে ছাড়ে না। আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা কখনো কারুর কিচ্ছু খারাপ করিনি। আমার স্টেশন এসে গেছে, তাড়াতাড়ি দেখা হচ্ছে। এই লোকটা কেমন যেন অদ্ভুত মনে হলো আমার। অজানা লোকেদের কথা অদ্ভুত লাগাটা সাধারণ ব্যাপার বাবা। হুম। তাহলে হয়ে যাক হাই ফাই। অমিত আর ওর পরিবার তাদের হাসিতে ক্ষণিকের মধ্যে সব ভুলে গেল, কিন্তু অমিতের কপালে চিন্তার দাগগুলো দেখা যেতে শুরু হয়ে গেছিল। কিন্তু ওর চিন্তার থেকে বেশি ওকে স্টেশনের দিকে বেশি ধ্যান দেওয়ার ছিল, যেখানে ওদের নামার কথা ছিল। তুমাকুরু স্টেশন আসা মাত্রই 3 জন নেমে পড়ল। স্টেশনে ওদের 3 জন ছাড়া আর কেউই নামেনি। ওদের নামা মাত্রই ট্রেন আবার ছেড়ে দিল। 3 জন এবার স্টেশন থেকে যাবে যাবে করছিল, তখনই আকৃতির চোখ স্টেশনের এক কোণে এক লাইটের ওপর পড়ে যায়, যেখানে লাইট নেভা মাত্রই একটা সাদা কাপড় পরে মেয়েকে দেখা যাচ্ছিল। ওকে দেখে আকৃতির ট্রেনের ওই অজানা লোকটার কথাগুলো মনে পড়ে গেল। ওখানে এক ডাইনি ভূতের ছায়া প্রায় দিনই দেখতে পাওয়া যায়। যদি কেউ কিছু ভুল কাজ করে থাকে তাহলে সে তাকে একদম ছাড়ে না। বাবা, বাবা দেখো ওখানে কেউ দাঁড়িয়ে আছে। কোথায় আকৃতি? ওই যে বাবা, দেখো না, ওই যে ও ওখানেই দাঁড়িয়ে আছে। আহ, 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 চলে যাও এখান থেকে, চলে যাও। আমার কাছে আসবে না বাবা, আমার কাছে আসবে না। আকৃতি শোনো, দাঁড়াও আকৃতি। আকৃতি, আকৃতি কি হয়েছে তোর? দাঁড়া। আহ, 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 ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? ছেড়ে দাও আমাকে বাবা। হে ভগবান, আকৃতি হাওয়ায়। অমিত, কোথাও কোথাও এর পেছনে ডাইনি ভূতের বাস সত্যি নয় তো? শিল্পার কথা শুনে অমিত চিন্তায় পড়ে গেছিল। ও কিছুই বুঝতে পারছিল না যে আসলে এসব কি হচ্ছে। শিল্পার নিজের প্রশ্নের থেকে বেশি চিন্তা ওর মেয়ের জন্য হচ্ছিল। সেই জন্য ও অমিতের উত্তরের আগেই ও আকৃতিকে বাঁচানোর জন্য ওই দিকে দৌড়ে গেল। আকৃতি, আকৃতি। তখনই ওখান থেকে আরেকটা ট্রেন ক্রস করলো। ওই ট্রেনের দরজায় কাল দাঁড়িয়েছিল। অমিত ওকে যেতে দেখতে পেল। কাল হেসে যাচ্ছিল। এইসব দেখে অমিতের শ্বাস ফুলে যাচ্ছিল। ও শিল্পার পেছনে দৌড়তে লাগলো। শিল্পা, শিল্পা থামো। কে তুমি? আর আমার সাথে এসব কেন করছো? প্লিজ, তুমি তুমি যেই হও না কেন আমার মেয়েকে ছেড়ে দাও। তুমি তুমি আমাদের সঙ্গে এরকম কেন করছো? আমরা তোমার কি কি ক্ষতি করেছি? প্লিজ, প্লিজ ছেড়ে দাও আমার মেয়েকে। যদি তুমি চাও যে আমি তোমার মেয়েকে ছেড়ে দিই তাহলে সত্যি বল। সত্যি? কেমন সত্যি? আমার সত্যি। আরতি? চলো, মনে তো পড়েছে। এবার সত্যিটা বল, না হলে তোর মেয়ে মরে যাবে। না না না, আমার মেয়েকে কিচ্ছু করো না। আমি তো যা জিজ্ঞেস করছি ওকে সব বলে দাও প্লিজ। নাহলে নাহলে আমাদের মেয়ে, প্লিজ বলে দাও অমিত। আজ থেকে 25 বছর আগে এই স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে একটা কোম্পানি খুলেছিল। সেই কোম্পানিতেই আরতি খুব ভালো জব পেয়ে গেছিল। আমার মনে হলো যদি ও জব করতে লেগে যায় তাহলে আমার থেকে দূরে চলে যাবে। আরতি, প্লিজ শোনো তো, কেন করতে চাও তুমি এই জব? আর আমি আছি তো কাজ করার জন্য। ছেড়ে দাও এই জবটা আর আমার সঙ্গে পালিয়ে চলো। অমিত প্লিজ, তুমি চলে যাও এখান থেকে। আর এই জবটা আমি নিজের জন্য
আমার ফ্যামিলির জন্য করতে চাই, তোমার জন্য নয়। আমি তোমাকে কতবার বলেছি যে আমরা শুধুমাত্র বন্ধু, সেজন্য প্লিজ আমার পিছু করা বন্ধ করো। আর এই বিয়ের ইচ্ছেটাকে নিজের মন থেকে বের করে দাও প্লিজ। যদি তুই আমার না হতে পারিস তাহলে তুইও নিজের ইচ্ছে মতো কিছু করতে পারবি না। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আমি আরতিকে অ্যাসিড ছুঁড়ে মেরে দিয়েছিলাম, কিন্তু আমার ভাগ্য ভালো ছিল যে আমি পুলিশের হাত থেকে বেঁচে গেছি। আর একদিন আমি এই শহর ছেড়ে দিল্লি শিফট হয়ে গেলাম, কিন্তু এই জায়গা আমাকে আবার সেখানেই নিয়ে এলো। আমাকে ক্ষমা করে দাও আরতি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করলাম। তুমি তো একে ক্ষমা করে দিলে আরতি, কিন্তু আমরা একে ক্ষমা করতে পারবো না। চলো আকৃতি। শিল্পা, আকৃতি, প্লিজ আমার কথা তো শোনো। শিল্পা! কিন্তু শিল্পা আর আকৃতি অমিতের কথা শুনল না। তখনই অপোজিট ডাইরেকশন থেকে একটা ট্রেন চলে আসে, যে কাল অমিতের বগিতে ছিল আর অন্য ট্রেনের দরজাতেও ছিল। সেই কাল এই ট্রেনের ইঞ্জিনের ড্রাইভারের সঙ্গে দাঁড়িয়েছিল। অমিত নিজের দিকে ওই ট্রেনটাকে আসতে দেখে আর নিজের গিল্ড থেকে চিরকালের জন্য পিছু ছাড়ানোর জন্য ট্রেনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আর কালের ট্রেন ওকে নিজের সঙ্গে নিয়ে গেল। আমাকে ক্ষমা করে দিও প্লিজ। মানুষ যা ইচ্ছে করুক না কেন, খারাপ কর্মের ফল তাকে এক না একদিন ভোগ করতেই হয়। যদি আপনার মনে হয় যে আপনি লুকিয়ে বেরিয়ে খারাপ কাজ করে বেঁচে যাবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। কাল চিরকাল থেকে আমাদের সাথে সাথে চলে। আমাদের আজকের গল্পের মূল হলো দরকারের চেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষা, কিছু করে দেখানোর, কিছু প্রাপ্ত করার আকাঙ্ক্ষা। পৃথিবীতে জন্মানো প্রায় প্রত্যেক প্রাণীদের বুকে এই অনুভব ঝড় নিয়ে আসে। ভালো রাস্তা দিয়ে হেঁটে কেউ নিজের এই উচ্চাকাঙ্ক্ষা পুরো করে, তো এমন সফল ব্যক্তির এই পৃথিবীতে কোনো তুলনা হয় না। কিন্তু যদি নিজের উচ্চাকাঙ্ক্ষাকে পাওয়ার জন্য কেউ রক্ত পাওয়ার স্থিতিতে এসে যায়, তখন এমন ব্যক্তির অন্ত খুব ভয়ঙ্কর হয়। তোমার কি মনে হচ্ছে বস আমাদের দুজনকে একসাথে কেন ডেকে পাঠিয়েছে? চিন্তা কেন করছো ভাই? তার কাছেই তো যাচ্ছি নাকি, এক্ষুনি জানা হয়ে যাবে। আর বলো রাজু, কেমন আছো? বাড়িতে সব ঠিক? আজ্ঞে সাহেব, সব ঠিক আছে। তুমিও না রাকেশ, কতবার বুঝিয়েছিলাম তোমাকে আমি যে পিয়ন, লিফটম্যান, হাউসকিপিং ওয়ালাদের সঙ্গে কথা বলবে না, আমাদের স্ট্যান্ডার্ডের সঙ্গে এসব ম্যাচ করে না। ও আর আমরা দুজনেই মানুষ সমর, আর আমরা দুজনেই নিজের নিজের কাজ করছি। সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের আদর সম্মান করা উচিত। আদর সম্মান? তোমার ভাষা তো দেখো, গ্রামের কোনো মূর্খের মতো মনে হচ্ছে। আগে বস, আপনি ডেকে পাঠিয়েছিলেন? ইয়েস ইয়েস মাই বয়, কাম ইন, ভেতরে চলে এসো। সমর এসেছো তো? ইয়েস ইয়েস স্যার, আই এম অলসো ইন স্যার। গুড, চলে এসো, বসো। কি হয়েছে স্যার? আজ আপনাকে দেখে একটু সিরিয়াস মনে হচ্ছে। জীবনে কখনো কখনো কিছু সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন হয়ে যায়, আর আমিও সেই কঠিন সময়টা কাটাচ্ছি। সেই জন্যই তোমাকে আমি একটু সিরিয়াস মনে হচ্ছি। যাই হোক, আজ আমি এই কোম্পানির দায়িত্ব থেকে ফ্রি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এই অল্প সময়ের মধ্যেই তোমরা দুজন এই কোম্পানির জন্য অনেক কিছু করেছো। সেই জন্য কোনো নতুন লোককে হায়ার করার জায়গায় ভাবলাম তোমাদের মধ্যে কোনো একজনকে কোম্পানির সিইও বানিয়ে দিই। কিন্তু তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বাছাটা আমার জন্য খুব মুশকিল ছিল, কিন্তু কোনো একজনেরই বাছাই করাটা দরকারও ছিল। মনে হচ্ছে ভগবান প্রার্থনা শুনে নিয়েছে। আমি বয়স আর অনুভব দুটোর দিক দিয়ে রাকেশের চেয়ে বড়। আমি সিইও হব।
কাল নতুন সিইও পদের অফিসিয়াল ইনফরমেশন সব জায়গায় দিয়ে দেওয়া হবে। তাই কাল থেকে বলরাজ গ্রুপ অফ ইনফরমেশন টেকনোলজির নতুন সিইও হবে রাকেশ। এত বছর এই কোম্পানিকে যে পজিশন পাওয়ার জন্য দিয়েছিলাম সেটা এত সহজে অন্যের হাতে যেতে দিতে পারি না আমি। তাতে আমাকে রাকেশের প্রাণে নিয়ে নিতে হোক না কেন। কংগ্রাচুলেশনস সিইও স্যার। আরে কি ভাই, তাছাড়া যদি সত্যি বলি এই পোস্ট আমার নয়, তোমার পাওয়া উচিত ছিল। তাহলে পোস্ট আমাকে দিয়ে দাও। আরে মজা করছি, চলো সেলিব্রেট করি। আজকের পার্টি আমার তরফ থেকে। আরে কিন্তু এভাবে হঠাৎ, আর আমার গাড়ি? আজকাল লাইফে অনেক কিছু হঠাৎ করেই হয়ে যাচ্ছে। তুমি সিইও তো হঠাৎ করেই হয়ে গেলে, তাহলে এই পার্টি হঠাৎ কেন হতে পারে না? আজকে শুধু তুমি আর আমি আর আমার ইয়ট, যেমনটা বন্ধুর ইচ্ছে। চলো। ইউনো সমর, যেমন উথাল পাথাল সমুদ্রে আজকে হচ্ছে, ঠিক সেরকমই উথাল পাথাল আমার মনের মধ্যে হচ্ছে। এই পজিশনে তো আমার পৌঁছানোরই কথা ছিল, কিন্তু এই সব এত তাড়াতাড়ি হয়ে যাবে ভেবে দেখিনি ভাই। সময়টা আমার ভাগ্যটাই বদলে দিল ইয়ার, আর আমার ভাগ্যটা পাল্টে দিল। এই সব যে তুই পেয়ে গেলি না রাকেশ, সেসব আমার ভাগ্যে ছিল। তুই আমার থেকে আমার ভাগ্য কেড়ে নিয়েছিস। সমর, তুমি কি বলতে চাইছো? এখন আমি কিছু বলতে চাই না রাকেশ, শুধু করতে চাই, আর আমি সেটা করেই ছাড়ব। সমর, তুমি একটু অদ্ভুত রিঅ্যাক্ট করছো। আমার মনে হয় আমাদের এখান থেকে যাওয়া দরকার। আমরা নয়, শুধু তুমি যাবে এই পৃথিবী থেকে দূরে, চিরকালের জন্য। এসব কি জাদা বলছো সমর? তোমার এই বেকার জোকটা ঝেলতে পারছি না আর। ফিরে চলো। ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সেকেন্ড পজিশনে এসেছিল আমার। সমরের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা রাকেশের খুশি কেড়ে তো নিলই, সেখানেই ওকে মেরে ও জমদূত হয়ে গেল। প্রত্যেক জনের সাথে ভদ্র ব্যবহার করা রাকেশের মৃত্যু এভাবেও হতে পারে, এটা অন্য কেউ তো দূর, রাকেশ নিজেও কখনো ভেবে দেখেনি। ও এখন মরে গেছিল। সব জায়গায় খুঁজে নিয়েছি স্যার, রাকেশের ব্যাপারে কোথাও কিছু জানা যাচ্ছে না। মনে হচ্ছে সিওর পোস্টের কথা জানতে পেরেই ও নিজের আসল রংটা দেখাতে শুরু করে দিয়েছে। কোথাও কোনো 5 স্টার হোটেলের রুমে পড়ে আছে হয়তো, মদ খেয়ে। যাই হোক, সময় হয়তো এটাই চেয়েছিল যে সিইও যেন রাকেশ নয়, তুমি হও। আর ইউ শিওর স্যার? আমার সিদ্ধান্তে তোমার কোনো সন্দেহ আছে? নো নো স্যার, একদম না। আমি শুধু বলছিলাম যে কাল অবধি ওয়েট করে নেওয়া যেত। সময় আর বিজনেস কারোর জন্য থামে না সমর। অ্যানাউন্সমেন্টটা কালকে ঠিক করে দাও আর কাজে লেগে পড়ো। আগে স্যার। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম
পূর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুখ্য মহামৃতাৎ। ওম। প্রভুর ইচ্ছে নিয়ে এসেছে, প্রভু নিয়ে এসেছে তোকে আমার কাছে। সেও ন্যায় চাইছে, তুইও ন্যায় চাইছিস, পেয়ে যাবি, ন্যায় পেয়ে যাবি। ওম ভট। ওম হ্রিম ক্রিম চামুণ্ডায় ভিচ্ছে। ওম ভট। ওম হ্রিম ক্রিম চামুণ্ডায় ভিচ্ছে। ওম ভট। যাও বালক, ন্যায় করো। ন্যায় পাওয়ার পরেই আবার নিজের দুনিয়ায় চলে যেও। দেখ জনি, আজ আমার প্রমোশন ডে। সবকিছু খুব ভালো করে হওয়া চাই, কিছু অ্যাভারেজ যেন না হয়, বুঝতে পেরেছিস? সিইও পদের অ্যানাউন্সমেন্ট, এটা সিইও পদের। হ্যাঁ ঠিক আছে, রাখ। রাকেশ, ও এখানে কি করে আসতে পারে? না, এটা হতে পারে না, এটা হতে পারে না। অবাক হলে যে আমি এখানে কি করে এসে গেলাম? হ্যাঁ হ্যাঁ, তুই তো মরে গেছিলি। মরা মারার অধিকার তো তোর কাছে নেই, উপরওয়ালার কাছে থাকে। সেই উপরওয়ালা আমাকে বলেছে যে শুধু আমারই সময় পুরো হয়নি, আমার বন্ধু রূপে শত্রুরও সময় পুরো হয়ে গেছে, যে তোকে নিজের স্বার্থের আর উচ্চাকাঙ্ক্ষার জন্য মেরে দিয়েছে। আমার পরিবারের ব্যাপারে একবারও ভাবলি না। রাকেশ, রাকেশ, দেখ দেখ, আমি তোর সঙ্গে ভুল করেছি। কারণ কারণ আমি একটা খারাপ মানুষ ভাই, কিন্তু তুই তো ভালো মানুষ, তাই না? তুই খুব ভালো মানুষ। আমি তোর পরিবারের কথা ভাবিনি, কিন্তু তুই আমার পরিবারের কথা ভাব। ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। আমি ক্ষমা করতে ফিরে আসিনি, তোকে সাথে নিয়ে যেতে এসেছি। চল। না, এটা হতে পারে না। আমি কোথাও যাব না, আমি সিইও হয়ে গেছি, আমি কোথাও যাব না। কোথায় পালাবি? ঘরে পুষে রাখা সাপ, তোর ফনাটা কুচলে দিতেই তো আমি এখানে এসেছি। লোভ, ঈর্ষা আর স্বার্থে ভরা সমস্ত উচ্চাকাঙ্ক্ষা সব সময় খারাপ হয়। এরকম উচ্চাকাঙ্ক্ষার কারণে প্রায় রক্তের নদী বয়ে থাকে। যদি আপনারও মনের ভেতর সাম দাম দণ্ডভেদের নীতি আপন করে আগে এগোনোর উচ্চাকাঙ্ক্ষা থাকে, তাহলে সেটা ত্যাগ করুন, না হলে অঘোরই যে কোনো সময় ন্যায় করাতে পারে।